আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাহাতুল ইশাক টিউটোরিয়ালস। আমরা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা অলরেডি স্টমাক পর্যন্ত পড়েছি আমাদের প্রথম 7টা লেকচারে। আজকে আমাদের লেকচার 8। আজকে আমাদের আলোচনার টপিক হবে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সিস্টেম। আমাদের স্টমাকের নিচে আছে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, এবং সেই ইন্টেস্টাইনের সাথে কিন্তু আমাদের লিভার এবং প্যানক্রিয়াসের খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন আছে। তো আমি ক্লাসগুলো নিচ্ছি এবং ইংলিশ ভার্সনের জন্য, বাট আমি বলবো যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো তারাও কিন্তু এই ক্লাসগুলো করতে পারো। তোমাদের জন্য এই ক্লাসগুলো বাংলা ভার্সনের ক্লাস করার চেয়ে আরো বেশি এফেক্টিভ হবে। এটা তোমরা, আমার এই কথাটা কিন্তু মানতেই হবে তোমাদেরকে, বিকজ তোমরা সামনে মেডিকেল পড়ো বা ইঞ্জিনিয়ারিং পড়ো বা যে কোনো ভার্সিটিতে পড়ো, তোমাদের লেখাপড়ার ভার্সন হবে ইংলিশ। তো তোমরা যদি বাংলায় টার্মগুলো জেনে থাকার পাশাপাশি ইংলিশেও টার্মগুলো শিখো, তাহলে তোমাদের অবশ্যই সেখানে তোমরা একটা অ্যাডভান্টেজ পাবা, সার্টেন অ্যামাউন্টের একটা অ্যাডভান্টেজ তুমি সেখানে গেলে পাবা। এবং আমি জানি আমার অনেক স্টুডেন্ট আছে বোথ বাংলা ভার্সনে এবং ইংলিশ ভার্সনে, যারা রিসার্চ করে করে লেখাপড়া করে, অর্থাৎ বইয়ের পাশাপাশি ইন্টারনেটে গুগল, ইউটিউব বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ডাটা কালেক্ট করার চেষ্টা করে, বিভিন্ন জিনিসের এক্সপ্লেনেশন পাওয়ার চেষ্টা করে, এবং এই সবগুলো মিডিয়াম কিন্তু ইংলিশে। তোমরা যে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি একটু রিসার্চ করো ওগুলো নিয়ে, সেগুলোর মিডিয়াম কিন্তু ইংলিশ। তো যদি আমরা ইংলিশে জিনিসগুলো জেনে ফেলতে পারি, এটা অবশ্যই আমাদের লেখাপড়ার জন্য আরো অনেক বেটার হবে, অনেক ভালো হেল্পফুল হবে আমাদের জন্য। তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা হচ্ছে এখন আচ্ছা, তো সেটা আমাদের মাথায় অবশ্যই থাকতে হবে যে আমরা যদি ইংলিশে পড়াগুলো পড়ি, এটা কিন্তু আমাদের কোনো ব্যাপার না, এটা অলমোস্ট একই রকম, জাস্ট টার্মগুলো ইংলিশে, বাংলা তো তোমরা বুঝোই কোনটার বাংলা কি হবে, এবং আমি ইংলিশ ক্লাসে মাঝে মধ্যে বাংলা বলে ফেলি। হাউএভার আজকে আমরা পড়বো হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সিস্টেম। আচ্ছা, এখন আসো আমরা একটু জিনিসটা আঁকি। গতদিন আমরা যেটা পড়ছিলাম, স্টোমাকের স্ট্রাকচার এখানে দেখাই। হ্যাঁ, হবে স্টোমাক। আচ্ছা, তো আমরা স্টোমাকে পড়েছিলাম, এটা হচ্ছে স্টোমাকের কার্ডিয়াক স্ফিংটার, এখানে আছে পাইলোরিক স্ফিংটার। স্টোমাক পাইলোরিক স্ফিংটারে শেষ হয়ে যায়। স্টোমাক যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন কনসিস্টস অফ 3 পার্টস: ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো প্রথম যে পার্টটা আছে সেটাই কিন্তু হচ্ছে ডিউডেনাম। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিউডেনাম, এই হচ্ছে ডিউডেনাম, এটাই হচ্ছে আমাদের এখানে ডিউডেনাম। এখন এই ডিউডেনামের সাথে আমাদের লিভার, মানে হেপাটোবিলিয়ারি, হেপাটো মিন্স লিভার, যকৃত, বিলিয়ারি মিন্স গল ব্লাডার, ওকে। এই হেপাটোবিলিয়ারি সিস্টেমের এবং প্যানক্রিয়েটিক সিস্টেম অর্থাৎ প্যানক্রিয়াসেরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে। এই জিনিসটা আমাদেরকে ডিটেইলসে আজকে বুঝতে হবে। তো আসো আমরা বিভিন্ন মার্কারের কালার ইউজ করে যে এগুলোকে ফুটিয়ে তোলবার চেষ্টা করি। আমাদের অ্যাবডোমেনের লেফট সাইডে আছে হচ্ছে আমাদের স্টমাক, আর রাইট সাইডে আছে হচ্ছে আমাদের লিভার। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের সেই লিভার। এই লিভার হচ্ছে আমাদের বডির কেমিক্যাল ল্যাবরেটরি, এই হচ্ছে লিভার, ওকে। তো এখানে একটা কোশ্চেন বলে রাখি, আমাদের বডির লার্জেস্ট অর্গান কোনটা? আমাদের বডির লার্জেস্ট অর্গান কিন্তু স্কিন, চামড়া, ত্বক। তবে আমাদের বডির লার্জেস্ট ইন্টারনাল অর্গান সেটা হচ্ছে লিভার। এই লিভার আমাদের শরীরের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা আগামী ক্লাসে শিখবো। লিভার নিয়ে আলাদা ক্লাস, হ্যাঁ, অনেক সময় দেখা যায় এখানেই পড়িয়ে দেয়, বাট আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট হবে না, তাই আলাদা ক্লাস আমরা লিভারের উপর রেখেছি। তো যে লিভার আছে, লিভারে আমরা জানি 4টা খণ্ড থাকে, 4টা সেগমেন্ট থাকে, বলা হয় রাইট, লেফট, কোয়াড্রেট এবং কর্ডেট। তো এর মধ্যে এবং এই রাইট এবং লেফট খণ্ড থেকে এরকম বের হয় হচ্ছে আমাদের হেপাটিক ডাক্ট। হেপাটো মানে কিন্তু লিভার, হেপাটো মানেই হচ্ছে লিভার। এই যে হেপাটো পাচ্ছ, হেপাটো মানেই হচ্ছে লিভার। তো এটাকে বলা হেপাটিক ডাক্ট। এই হেপাটিক ডাক্টটা এখানে এক হয়, এক হবার পর একটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, লেফট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট।
লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, দুইটা ডাক্ট একত্রিত হয়ে এন্টার করে হচ্ছে আমাদের গল ব্লাডারে। এই হচ্ছে গল ব্লাডার, আমি একটু পাশে লিখে দেই। এই হচ্ছে লিভার আর এই হচ্ছে গল ব্লাডার। হ্যাঁ, পিত্তাশয়। আচ্ছা, তো এই লিভার এবং এই গল ব্লাডার থেকে যে টিউবটা বের হয়, যে ডাক্টটা বের হয়, এই ডাক্টের নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। মনে রাখবা, সিস্ট এই টার্মটা পাইলেই বুঝবা সেটা হচ্ছে বিলিয়ারি। সিস্ট পাইলেই বুঝবা হচ্ছে কি বিলিয়ারি বা গল ব্লাডার, সিস্ট। তাহলে দেখো কোলেসিস্ট বলা হয় আর কি, মানে সিস্ট না, কোলেসিস্ট। কোলেসিস্ট, কোলেসিস্ট, সিস্ট মানে হচ্ছে ব্লাডার, আর কোলে মানে হচ্ছে বাইল বা গল, এগুলো বোঝায় আর কি। তাহলে দেখো কোলেসিস্ট এই টার্মটার মিনিং হচ্ছে গল ব্লাডার। তাহলে দেখো এই যে ডাক্টটা দেখতেছো, এই ডাক্টটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। যেহেতু এই ডাক্টটা তোমার এই যে গল ব্লাডার মানে কোলেসিস্ট থেকে তোমার অরিজিনেট করছে, তাই এটাকে বলা হয় হচ্ছে সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্টটা দেখো এইভাবে পিছন দিয়ে, বিহাইন্ড দা স্টোমাক, মানে এটার পিছন দিয়ে এইভাবে ঘুরে এসে এখানে হাজির হয়। হ্যাঁ, এইভাবে ঘুরে এসে এখানে হাজির হয়। তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের লিভার উপরে, নিচে হচ্ছে গল ব্লাডার, আর এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। এটার নাম হচ্ছে কি সিস্টিক ডাক্ট। উপরের গুলা হেপাটিক ডাক্ট, নিচের গুলা সিস্টিক ডাক্ট। উপরের গুলা হেপাটিক ডাক্ট, নিচের গুলা হচ্ছে সিস্টিক ডাক্ট। তাহলে দেখো উপর থেকে এই সিস্টেমটা এখানে আমাদের কার জন্য আসতেছে, আমাদের ডিউডেনামের জন্য বা ইন্টেস্টাইনের জন্য আসতেছে। তো এই সিস্টেমের কাজ কি, এখানে এত কষ্ট করে ঘুরিয়ে পেঁচিয়ে একত্রিত হয়ে এখানে আসতেছে, কারণ কি? কারণ হচ্ছে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মাধ্যমে আমাদের ইন্টেস্টাইনে বাইল এন্টার করে। কে এন্টার করে? বাইল। বাইল জুস যেটাকে বলা হয়, বাংলায় বলে পিত্ত রস। তো এই বাইল জিনিসটা কি? আমি বাইল নিয়ে তো পড়াবোই সামনে, তার আগে বলে রাখি, তেলে জলে কি মেশে? তেলে জলে মেশে? তেলে জলে মেশে না, কিন্তু এই তেল এবং জলকে মেশাতে পারে হচ্ছে বাইল। তেল এবং জলকে মেশাতে পারে হচ্ছে কে? বাইল। কিভাবে মিশায় ডিটেলস পড়বো, এক্সপেরিমেন্ট করেও দেখাবো। আচ্ছা, তো দেখো এই যে বাইল, আমার প্রথম কোশ্চেন তোমাদের কাছে, এই বাইল প্রডিউস করে কে বা বাইল সিনথেসিস করে আমাদের বডির কোন অর্গান? বাইল সিনথেসিস করে আমাদের শরীরে লিভার। বাইল সিনথেসিস করে হচ্ছে কে? লিভার। বাট বাইল স্টোর করে রাখে হচ্ছে গল ব্লাডার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অনেকেই ভাবে যে বাইল, যেহেতু বাইল, বাইল জুস, সেটা হয়তো গল ব্লাডারই প্রডিউস করে। না, বাইল সিনথেসিস হয় লিভারে, বাট বাইল স্টোর করে রাখে হচ্ছে গল ব্লাডার। কারণ দেখো লিভারের নিউমারাস নাম্বার অফ অনেক ফাংশন আছে লিভারে। তো লিভারের শুধুই বাইল প্রডিউস করে সেই বাইল নিয়ে বসে থাকলে চলবে না, যে দেখো দেখো আমি বাইল তৈরি করে ফেলছি, আমি বাইল তৈরি করে ফেলছি। না, ও বাইল তৈরি করে জাস্ট এটাকে বের করে দেয়, দিয়ে অন্য কাজে মন দেয়। কারণ ওর শত শত কাজ আছে। তাই জন্য যে অনেক কাজ করে তাকে দেখলে মনে হবে তার কোনো কাজ নাই, সে বিজি না। বাট যার একটাই কাজ তাকে দেখলে বিজি মনে হয়। হাউএভার বাইল সিনথেসাইজড হয় লিভারে, বাট বাইল স্টোরড থাকে আমাদের গল ব্লাডারে। এখন এই বাইল জিনিসটা আমি কি বলছি, তেলে জলে মিশাই দিতে পারে আমাদের পেটের ভিতরে। আচ্ছা, তো বাইল সম্পর্কে আসলে আমরা শিখে নেই, এখানে আমাদের শিখতে হবে বাইল জুস সম্পর্কে। আমাদের শরীরে প্রতিদিন অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট আমি বলবো 500 ml বাইল প্রডিউস হয়, 500 ml পার ডে। হ্যাঁ, এখন এই বাইলের মধ্যে আছে কি কি? আমরা কিন্তু সবাই জানি বাইল সিনথেসিস হয় লিভারে। বাইলের মধ্যে আছে কি কি? বাইলের মধ্যে আছে প্রথমত কোলেস্টেরল। আমি এখানে জিনিসগুলো দেখাই। কোলেস্টেরল, কোলেস্টেরল, কোলেস্টেরল হচ্ছে একটা ফ্যাট টাইপের পদার্থ, সাবস্টেন্স, ফ্যাটি সাবস্টেন্স, লিপিড, লিপিড লাইক সাবস্টেন্স। আমরা যে খাবার দাবার গুলো খাই সেই খাবারে কোলেস্টেরল থাকে, এবং আমাদের ব্লাডের মাধ্যমে সেই কোলেস্টেরল গুলো চলে আসে আমাদের লিভারে। লিভার এই কোলেস্টেরলটাকে দেখো কি করে, বিভিন্ন রিঅ্যাকশনের সাহায্যে। আমাদের লিভারকে কিন্তু বলা হয় কেমিক্যাল ল্যাবরেটরি অফ আওয়ার বডি। বিভিন্ন রিঅ্যাকশনের সাহায্যে এই বাইলটাকে, সরি, এই কোলেস্টেরলটাকে কনভার্ট করে বাইল অ্যাসিডে। কিসে কনভার্ট করে? বাইল অ্যাসিডে কনভার্ট করে। প্রথমে হয় প্রাইমারি বাইল অ্যাসিড, তারপরে সেখান থেকে হয় সেকেন্ডারি বাইল অ্যাসিড। ওকে, বুঝতেছে কিনা জিনিসটা? তা দেখো কোলেস্টেরলটা চলে আসে আমার লিভারে, লিভার কোলেস্টেরলকে ভেঙে চুরে বিভিন্ন রিঅ্যাকশনের সাহায্যে বাইল অ্যাসিডে কনভার্ট করে। ওকে,
তাহলে দেখো কোলেস্টেরল থেকে কিন্তু বাইল অ্যাসিড সিনথেসিস হয়। কোলেস্টেরল থেকে, এটাই কাঁচামাল, কোলেস্টেরলটা কিন্তু র ম্যাটেরিয়াল টু প্রডিউস বাইল অ্যাসিড। পরবর্তীতে দেখো কি হয়, এই যে বাইল অ্যাসিডটা আছে, এই বাইল অ্যাসিড গ্লাইসিন এবং টরিন নামে বিভিন্ন সাবস্টেন্সের সাথে যুক্ত হয়ে গ্লাইসিন এবং টরিন যুক্ত হয়ে তৈরি করে বাইল সল্ট। দেখো তাহলে দেখো প্রথমে ছিল কোলেস্টেরলটা রিঅ্যাকশনের মাধ্যমে বাইল অ্যাসিড হয়। এই বাইল অ্যাসিডটা আবার গ্লাইসিন এবং টরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে বাইল সল্ট। এবং এই সল্টগুলোর নামও কিন্তু এরকম, যে দেখো একটা নাম হচ্ছে সোডিয়াম টরোকলেট, একটার নাম সোডিয়াম গ্লাইকোকলেট। যেটা টরিনের সাথে হয়, টরিন অ্যাসেম্বলি হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে সোডিয়াম টরোকলেট, আর গ্লাইসিনের সাথে হলে বলা হয় সোডিয়াম গ্লাইকোকলেট। এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য চলে আসে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ বাইল সল্ট। তো দুইটা বাইল সল্টই আমরা বেসিক্যালি পাই, একটা হচ্ছে সোডিয়াম টরোকলেট, একটা সোডিয়াম গ্লাইকোকলেট। অর্থাৎ বাইল অ্যাসিড যখন তোমার টরিনের সাথে যুক্ত হয় তখন তৈরি হয় সোডিয়াম টরোকলেট নামক বাইল সল্ট। আবার যখন বাইল অ্যাসিডটা গ্লাইসিনের সাথে অ্যাড হচ্ছে তখন তৈরি হয় সোডিয়াম গ্লাইকোকলেট নামক বাইল সল্ট। তাহলে দেখো এই কোলেস্টেরল থেকে বাইল অ্যাসিড থেকে বাইল সল্ট। এর পাশাপাশি বাইলে কিছু পিগমেন্ট থাকে বাইল জুসে, সেই পিগমেন্টকে বলা হয় বাইল পিগমেন্ট। এই বাইল পিগমেন্টের নামও আমাদের জানতে হবে। দুইটা বাইল পিগমেন্ট আছে, একটা হচ্ছে আমি একটু অন্য কালার ইউজ করি তাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে। একটার নাম হচ্ছে বিলিরুবিন, আর একটা হচ্ছে বিলিভার্ডিন। এই বাইল পিগমেন্টটা কিভাবে প্রডিউস হচ্ছে আমাদের বডিতে? আমাদের যে রক্ত আছে, রক্তের আরবিসি, ব্লাডের আরবিসি, আমরা জানি আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। তো এই 120 ডেজ পর আরবিসির ভিতরে আমরা জানি একটা জিনিসই থাকে আরবিসির ভিতরে বেসিক্যালি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির ভিতরে থাকে হচ্ছে কি হিমোগ্লোবিন, এইচবি। এই হিমোগ্লোবিনটা যখন ভাঙে এখান থেকে তৈরি হয় হিম আর গ্লোবিন। এই হিমের মধ্যে আবার থাকে হচ্ছে তোমার আয়রন এবং প্রোটোফরফাইরিন রিং। হাউএভার এই হিমটা ভাঙতে ভাঙতে এক সময় গিয়ে তৈরি করে বিলিরুবিন। তো এই দেখো আমাদের যে হিমোগ্লোবিনটা আছে সেটা প্রথমে ভেঙে তৈরি করে হিম ভেঙে আবার তৈরি হয় বিলিরুবিন। এই ঘটনাগুলো কিন্তু ঘটে লিভারের ভিতরে। তাই লিভার কি করে, এই যে বিলিরুবিনটা তৈরি হয়েছে, দেখো বিলিরুবিনের সোর্স কিন্তু আমাদের আরবিসি ভাঙতে ভাঙতে বিলিরুবিন তৈরি হয়। সেই বিলিরুবিনকে এনে আবার বাইলের সাথে মিশায় দেয়, বাইল জুসের সাথে মিশায় দেয়। এই দেখো বাইল পিগমেন্ট, একটা বিলিরুবিন, একটা বিলিভার্ডিন। বিলিরুবিনের কালার হচ্ছে গ্রিন, জি লিখলাম। আর বিলিরুবিনের কালার হচ্ছে ইয়েলো, আর বিলিভার্ডিন হচ্ছে গ্রিন। আমরা অনেক সময় বলি আমাদের জন্ডিস হয়, জন্ডিস হওয়া মানে আমাদের বডির কালারটা ইয়েলোইশ হয়ে যাওয়া। এই বডির কালার ইয়েলোইশ হয়ে যাওয়ার কারণ হচ্ছে বিলিরুবিনটা আমাদের ব্লাড স্ট্রিমে বেশি থাকে। আমাদের ব্লাডে সেরামে যদি বিলিরুবিন বেশি থাকে সেক্ষেত্রে আমাদের স্কিনের কালার ইয়েলোইশ হয়ে যায়। এই সাইনটাকেই বলা হয় হচ্ছে তোমার জন্ডিস। তাহলে জন্ডিস কিন্তু এইভাবে হয়, হ্যাঁ, বাইল পিগমেন্ট, বিলিরুবিন। তাই দেখো এগুলো হচ্ছে বাইলের মেজর কম্পোনেন্ট, কোলেস্টেরল, বাইল অ্যাসিড, বাইল সল্ট, বাইল পিগমেন্ট। এর পাশাপাশি আমরা জানি জুসের মধ্যে তো অবশ্যই ওয়াটার থাকবে প্লাস ইলেকট্রোলাইট থাকবে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ডিফারেন্ট সল্ট আছে না, সেগুলো আর কি ইলেকট্রোলাইট থাকবে। এই জিনিসগুলো মিলেমিশে আমাদের তৈরি হচ্ছে কি বলো? এই জিনিসগুলো মিলেমিশে আমাদের তৈরি হচ্ছে বাইল জুস। এই জিনিসগুলো মিলেমিশে তৈরি হচ্ছে বাইল জুস। এবং বাইল জুস কেন এত দরকার? বিকজ আমি বলছি আমাদের পেটের ভিতর তেল এবং জলকে মিশাতে হয়। এই তেল এবং জলকে মিশাতে পারে হচ্ছে বাইল। এই জন্য বাইলটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই বাইলটা হচ্ছে কি ভাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বডিতে। আচ্ছা, তো এইটুকু সবাই বুঝতে পারছি কিনা? এখন ঘটনা হচ্ছে এই বাইল এত কষ্ট করতেছে আমাদেরকে, প্লাস পিগমেন্টও আমাদের বডিতে তৈরি করতেছে, বিলিরুবিন, বিলিভার্ডিন। তোমার যদি জন্ডিস হয়ে থাকে সেটাও বুঝাই দিচ্ছে কিন্তু বাইলের মাধ্যমে দেখো বিলিরুবিন তৈরি হয়। তো এত কিছু করার পরও বাইলের একটা ল্যাকিংস আছে। সেই ল্যাকিংসটা হচ্ছে বাইলের মধ্যে কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না। বাইলে কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না। ডাইজেস্টিভ এনজাইম বলতে আমরা বুঝি লাইপেজ, অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন, এগুলো। এই জাতীয় কোনো এনজাইম কিন্তু আমাদের বাইলে থাকে না। তাহলে আমরা এখানে লিখে দিব নো ডাইজেস্টিভ এনজাইম।
সব আছে বাট কোনো ডাইজেস্টিভ এনজাইম নেই। আমি তোমাদের আগেও বলছি আমাদের বডিতে 5 রকম জুস, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে 5 রকম জুস প্রডিউস হয়। তার মধ্যে বাইল হচ্ছে ইউনিক, বিকজ বাইলে কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না। এখানে অনেকে আবার বলে বাইলে কোনো এনজাইম নাই, এই কথাটা কিন্তু ভুল, বিকজ বাইলে এনজাইম থাকে। অন্যান্য মানে পৃথিবীতে যত এনজাইম আছে সব কি ডাইজেশনই করে নাকি খালি? আর কোনো কাজ নাই আমাদের বডিতে? আরো শত শত কাজ আছে, সেগুলো কাজের জন্য তো এনজাইম দরকার হয়। ওই শত শত এনজাইমের মধ্যে কয়েকটা এনজাইম ডাইজেশনে হেল্প করে। এই ডাইজেশনের হেল্প করা এনজাইম আমার বাইলে পাওয়া যায় না। তবে বাইলে কিন্তু একটা এনজাইম আছে, একটা না কয়েকটা এনজাইম আছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ফসফেটেজ। বাইলে কিন্তু ফসফেটেজ নামে এস কোনো টার্মের শেষে এস পাইলে কিন্তু এনজাইম বোঝা, সেটাকে এএসি। তো বাইলের মধ্যে কিন্তু ফসফেটেজ এনজাইম থাকে, বাট কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বাইলে এনজাইম থাকে না এই কথাটা কিন্তু ভুল। বাইলে এনজাইম আছে, ফসফেটেজ এনজাইম, বাট কোনো ডাইজেস্টিভ এনজাইম লাইক ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ এগুলো নাই বাইলের মধ্যে। এবং বাইল এত ইম্পর্টেন্ট বিকজ বাইল কি করতে পারে? তেল এবং জলে মিশাইতে পারে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, এই যে বাইল সল্টটা আছে, এই বাইল সল্টটা আমাদের পেটের ভিতর তেল এবং জলকে মিশিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম। এখন যেহেতু আমাদের বাইল অনেক কাজ করে, বাট এই যে নো ডাইজেস্টিভ এনজাইম, বাইলে যেহেতু কোনো ডাইজেস্টিভ এনজাইম নেই, সেই জন্য আমাদের আরেকটা সিস্টেমের এখানে অ্যাসোসিয়েশন দরকার হয়। সেই সিস্টেমটা হচ্ছে প্যানক্রিয়েটিক সিস্টেম। তাহলে আসলে আমরা একটু এইদিকে প্যানক্রিয়েটিক সিস্টেমটাও দেখি। জাগি জাগি সে হ্যায় ফির ভি খ্বাবো মে খোই খোই জিন্দেগি। আচ্ছা, তো দেখো আমাদের এটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। আমাদের লিভার, স্টোমাকের এটা আছে রাইট সাইডে, বা রাইট সাইডে আছে, বাট স্টোমাকের নিচে এবং লেফট সাইডে থাকে হচ্ছে এখানে প্যানক্রিয়েটিক সিস্টেম। দেখো এটা হচ্ছে প্যানক্রিয়েটিক সিস্টেম, এটার নাম হচ্ছে কি ভাই? প্যানক্রিয়েটিক সিস্টেম। তো আমি প্যানক্রিয়েটিক সিস্টেমের জাস্ট তোমার ডাকটা আঁকছি, হ্যাঁ, বাকি জিনিস দেখাচ্ছি আস্তে আস্তে। ডাকটা সবাই একটু খেয়াল করো, অন্য কালার কিন্তু আমি কিন্তু কালার কোড মেনটেন করি, অলওয়েজ কালার কোড মেনটেন করি কিন্তু দেখাই তোমাদের। আচ্ছা, তাহলে দেখো আমি আমি একটা টিউব আঁকছি, একটা ডাক্ট আঁকছি। এই ডাক্টের নাম কে বলতে পারবে? এই ডাক্ট কিন্তু আমাদের প্যানক্রিয়াসের ভিতর থাকে। এই ডাক্টের নাম কে বলতে পারবে? প্যানক্রিয়াসের ভিতর যে ডাক্ট থাকে সেই ডাক্টের নাম হচ্ছে উইরসাং ডাক্ট। উইরসাং ডাক্ট, ওকে? প্যানক্রিয়াসের ভিতর যে ডাক্ট থাকে সেই ডাক্টের নাম হচ্ছে উইরসাং ডাক্ট, ওকে? তাহলে এটা হচ্ছে উইরসাং ডাক্ট। এই উইরসাং ডাক্ট থেকে কিছু ব্রাঞ্চ বের হয়, খেয়াল করো, এরকম ব্রাঞ্চ বের হয়। এরকম ব্রাঞ্চ বের হয়। এই ব্রাঞ্চের এন্ডে অনেকগুলো সেল এগ্রিগেটেড হয়ে থাকে। অনেকগুলা সেল এগ্রিগেশন থাকে, সেল এগ্রিগেশন পাওয়া যায়। অর্থাৎ দেখো এই যে উইরসাং ডাক্ট আছে, উইরসাং ডাক্ট থেকে ব্রাঞ্চ বের হয় এবং ব্রাঞ্চের মাথায় অনেকগুলো সেল অনেকটা গ্রেপ লাইক, হ্যাঁ, থোকার মতো থাকে। তো তোমরা কি বলতে পারবে এই থোকার নাম কি? এই থোকার নাম কি বলার চেষ্টা করো। আমি একটু জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, এখন পাইলাম, একটু অগোছালো আজকে। এই যে উইরসাং ডাক্ট থেকে ব্রাঞ্চ বের হয়েছে, ব্রাঞ্চের মাথায় গ্রেপ লাইক স্ট্রাকচার আছে। উইরসাং ডাক্ট, উইরসাং ডাক্ট, এই গ্রেপ লাইক স্ট্রাকচার, থোকাগুলোর নাম কি? কেউ কি বলতে পারবা থোকাগুলোর নাম কি? এই থোকাগুলোর নাম হচ্ছে লোবিউল বা অ্যাসিনাসও বলে অনেক সময়। এগুলোর নাম হচ্ছে লোবিউল। এর নাম হচ্ছে কি ভাইয়া? লোবিউল। তাহলে দেখো এই যে থোকার মতো স্ট্রাকচার দেখতে পারতেছো, এটার নাম হচ্ছে লোবিউল। আচ্ছা, তাহলে দেখো এই যে উইরসাং ডাক্ট আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে উপর থেকে আসছে হচ্ছে আমাদের সিস্টিক ডাক্ট মানে পিত্তনালী, আর বাম দিক থেকে আসছে আমাদের অগ্নাশয় নালী বা উইরসাং ডাক্ট। এই দুইটা ডাক্ট কিন্তু একত্রিত হয়েছে, দেখো যুক্ত হয়েছে এখানে এসে।
তো দুইটা ডাক যদি একত্রে এসে যুক্ত হয় ওই এলাকাটা ন্যারো হবে না আরো ওয়াইড হবে বলো তো? একটা ডাক, দুইটা ডাক এক জায়গায় ঢুকতে চাচ্ছে, তাহলে ওই এলাকাটা অবশ্যই কি হবে, একটু ওয়াইড হবে, তাই না? একটু ওয়াইড হবে। তাই এখানেও একই ঘটনা ঘটে, এই দুইটা ডাক যখন একসাথে যুক্ত হয় তখন এই জায়গাটা একটু ওয়াইড হয়, ফুলে যায়। এই জায়গাটা একটু কি হয় ভাইয়া, ফুলে যায়। দেখো এরকম ফুলে যাচ্ছে, এই জায়গাটা একটু ফুলে গেছে, ফুলে গেছে না? হ্যাঁ, এই ফুলে যাওয়া জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই জিনিসটা আমি একটু পাশে একটু ভালো মতো দেখাই। দেখো উপর থেকে আসছে সিস্টিক ডাক্ট, আর এদিক থেকে আসছে প্যানক্রিয়েটিক ডাক্ট বা আমাদের উইটসাং ডাক্ট। এই দুইটা ডাক্ট যখন একত্রিত হয়েছে এলাকাটা ফুলে গেছে। এই ফুলে ওঠা জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার, আমি এখানে মার্ক করলে জায়গা নাই, বুঝতে পারতেছো? এটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এবারে এই অ্যাম্পুলা অফ ভ্যাটারটা এত ফুলে উঠলো কারণ কি? বিকজ এটা এন্টার করবে আমাদের ডিওডেনামে। তাই দেখো এখানে ডিওডেনাম আছে, এরকম ডিওডেনাম আছে, এই হচ্ছে ডিওডেনাম। এই ডিওডেনামের মধ্যে একটা ফুটা থাকে, ফুটা আছে, একটা ফুটা আছে, জাস্ট একটা ফুটা। এই ফুটার নাম হচ্ছে স্ফিংটার অফ অডি। স্ফিংটার অফ অডি, এই নামটা আমাদের বইয়ে বলা নাই, তারপর আমরা শিখে রাখলাম। বেশি শিখতে একটু বেশি শিখতে আমি বলছি যে আমি 20 to 30% এক্সট্রা পড়াবো। এই ইনফরমেশনগুলো তোমরা অন্য কোনো বইয়ে খুঁজে পেতে পারো বা নাও পেতে পারো, বাট আমি পড়াবো, এটা আমার মনে হয় এটা দরকার। আমার যে এক্সপেরিয়েন্স 6 বছর পড়ানোর, আমার মনে হয় এটা দরকার আছে, এটা তোমাদের ব্রেনের উপর টর্চারটা কমাবে। তাই দেখো ফুলে উঠছে সোলেন যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। আর এই যে তোমার যে ছিদ্রটা আছে, অ্যাপারচারটা আছে, সেটাকে বলা হচ্ছে স্ফিংটার অফ অডি। এখন এই ছিদ্র কি মন চাইলেই ছিদ্রে ঢোকা যায়, বের হওয়া যায় এমন কিন্তু না। এখানে কিন্তু একটা লক আছে, অর্থাৎ একটা গেট আছে। এই গেটটা ওপেন থাকলে তুমি ঢুকতে পারবা, বন্ধ থাকলে ঢুকতে পারবা না। আচ্ছা, এই গেটটার নামই হচ্ছে আসলে স্ফিংটার অফ অডি। হ্যাঁ, গেটটার নামই হচ্ছে আসলে স্ফিংটার অফ অডি। দাঁড়াও, এই গেটটার নামই হচ্ছে, এখানে একটা গেট আছে এরকম, গেটটার নাম হচ্ছে স্ফিংটার অফ অডি। আর যে ফুটা আছে সেই ফুটার নাম হচ্ছে ডিওডেনাল প্যাপিলা। ডিওডেনাল প্যাপিলা, এই জিনিসগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। খেয়াল করো ভাইয়া, আমাদের উপর থেকে সিস্টিক ডাক্ট আর বাম দিক থেকে উইটসাং ডাক্ট আসছে। দুইটা ডাক্ট যুক্ত হওয়াতে এই যে সবুজ অংশটা, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটার নাম হচ্ছে কি? অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই যে এটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা ভ্যাটারটা কোথায় এন্টার করবে? এটা এন্টার করবে ডিওডেনাল প্যাপিলাতে। এই যে ছিদ্রটা, এই ছিদ্রের নাম হচ্ছে ডিওডেনাল প্যাপিলা। ছিদ্রের মাথায় একটা দরজা আছে, দরজার নাম হচ্ছে স্ফিংটার অফ অডি। এই যে দরজাটা দেখতে পাচ্ছ গেটের মতো, এটা এভাবে এভাবে খোলে, এভাবে বন্ধ হয়। এই যে খোলা, দেখো খোলা বন্ধ, খোলা বন্ধ, খোলা বন্ধ। এই খুললো কে? খুললো স্ফিংটার অফ অডি, খুলে গেল। বন্ধ হইলো কে? বন্ধ হইলো স্ফিংটার অফ অডি, বন্ধ হইলো। কার দরজা? ও হচ্ছে ডিউডেনাল প্যাপিলা। প্যাপিলা মানে এই ছিদ্র, প্যাপিলার দরজা। এবং এখানে ঢুকবে হচ্ছে কি? অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই জিনিসটা এখানে আছে। তো আমি এখানে আবার আঁকি, দেখো এই যে সবুজ অংশটা দেখতে পারতেছো, এই সবুজ অংশটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা মানে কিন্তু সোলেন পোর্শন, আর অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়তো ভ্যাটার নামে কোনো সায়েন্টিস্ট এটা প্রথম ডিসকভার করছে। তাহলে দেখো এই যে ফুটার নাম হচ্ছে আমাদের ডিওডেনাল প্যাপিলা, এবং ফুটা একটা দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে কি? দরজার নাম হচ্ছে, বলো, দরজার নাম হচ্ছে স্ফিংটার অফ অডি। স্ফিংটার অফ অডি। আমরা যেমন স্টোমাকে পাইছিলাম পাইলোরিক স্ফিংটার, তারপরে কার্ডিয়াক স্ফিংটার, আমরা এখানে ডিউডেনাল নামে পাইছি স্ফিংটার অফ অডি। এবং স্ফিংটার অফ অডি প্রবেশ করে হচ্ছে ডিউডেনাল প্যাপিলার মাধ্যমে, অ্যাম্পুলা অফ ভ্যাটার পাইছি। ওকে, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার সবার কাছে? দেখো এখানে কি হয়েছে, আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম, হ্যাঁ, ব্লুটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম আর গ্রিনটা হচ্ছে প্যানক্রিয়েটিক সিস্টেম। দুইটা এসে কার সাথে যুক্ত হয়েছে? আমাদের স্মল ইন্টেস্টাইনের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তোমরা হয়তো জেনে থাকবে, এই ছবিটা সবাই উঠায় নাও, স্ক্রিনশট নাও। তোমরা হয়তো জেনে থাকবে যে প্যানক্রিয়াসকে বলা হয় একটা মিক্সড গ্ল্যান্ড, বিকজ এটাতে এক্সোক্রাইন পোর্শনও আছে, এন্ডোক্রাইন পোর্শনও আছে। এক্সোক্রাইন পোর্শনও আছে, এন্ডোক্রাইন পোর্শনও আছে। শুধু প্যানক্রিয়াস না, আমাদের লিভার এবং আরো অনেক গ্ল্যান্ডই কিন্তু মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। তো এই হচ্ছে মনে করো আমাদের প্যানক্রিয়াস। আমি প্যানক্রিয়াসটাকে ফুল করি, আঁকি। এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে এই যে আঙ্গুর গ্রেপ লাইক স্ট্রাকচার দেখতে পারতেছে, এটা হচ্ছে লোভিউল। ওকে,
লোবিউল, খেয়াল করো, লোবিউল কিন্তু আমাদের ডাকটাল সিস্টেমের সাথে কানেক্টেড। লোবিউল কিন্তু ডাকটাল সিস্টেমের সাথে কানেক্টেড, তাই না? দেখো ডাক্টের সাথে কানেক্টেড। যেহেতু এটা ডাক্টের সাথে কানেক্টেড, আমরা জানি ডাক্টের সাথে কানেক্টেড গ্ল্যান্ডকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে লোবিউল হচ্ছে এখানে এক্সোক্রাইন পোর্শন, অর্থাৎ প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোর্শনটা আছে সেটা কিন্তু লোবিউল। এবং আমরা জানি এক্সোক্রাইন পোর্শন থেকে সিক্রেট হয় এনজাইম, হ্যাঁ, ডাক্টের থ্রুতে, ডাক্টের মাধ্যমে কি হয়, ভায়া ডাক্ট এনজাইমস আর সিক্রেটেড ইন এক্সোক্রাইন গ্ল্যান্ডস। ওকে, এটা হচ্ছে লোবিউল। এখন এই লোবিউলের পাশাপাশি যেহেতু এটা আমাদের একটা কি বলে, এটা হচ্ছে আমাদের একটা মিক্সড গ্ল্যান্ড, তাই এখানে কিন্তু হরমোনেরও দরকার হবে। হরমোন আসে এন্ডোক্রাইন পার্ট থেকে, অন্তঃক্ষরা অংশ থেকে। তাহলে দেখো হরমোন গুলার জন্য অনেকগুলো সেল দেখা যায় এরকম অ্যাগ্রিগেটেড হয়, অনেকটা আইলেটস এর মতো, দ্বীপপুঞ্জের মতো। দেখো এরকম এই লাল কালাতে যেগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু ভাই ডাক্টের সাথে কানেক্টেড না, টোটালি ডাক্ট থেকে আলাদা। এবং এইগুলোকে বলা হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস মানে বুঝি তো দ্বীপ, আইল্যান্ড। অনেকগুলো আইল্যান্ড যখন, মনে করো এখানে কয়টা আইল্যান্ড, ওখানে কয়টা আইল্যান্ড একত্রিত হয়ে গুচ্ছ গুচ্ছ হয়ে অবস্থান করতেছে, সেটাকে বলা হয় আইলেটস। তাহলে এটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর সাথে কিন্তু ভাইয়া আমাদের উইরসাং ডাক্টের কোনো কমিউনিকেশন নাই। তো এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, আমি তোমাদের আগেও বলছি, এ সিক্রেট করবে হচ্ছে হরমোন। এবং এই হরমোনগুলা কিন্তু এ সিক্রেট করবে হরমোন। হরমোন সিক্রেশন কিন্তু হবে ডাক্টলেস, ডাক্টের মাধ্যমে না, উইদাউট ডাক্ট, নল ছাড়া, অনাল গ্রন্থ। তো এটা কিভাবে যাবে দেখো, এখান দিয়ে পাশ দিয়ে অনেক ব্লাড ভেসেল আছে, আমি তোমাদের স্টোমাকেও দেখাইছিলাম। আমাদের স্টোমাকে যেমন ব্লাড ভেসেল আছে, প্যানক্রিয়াসেও ব্লাড ভেসেল আছে। তো এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে হরমোনগুলা, সেই হরমোনগুলা এই ব্লাডের মধ্যে সিক্রেট হবে, মানে ব্লাডের মাধ্যমে এটা আমাদের বডিতে স্প্রেড করবে, ছড়ায় পড়বে। আর আমাদের লোবিউল থেকে যে এনজাইমগুলো বের হয় সেগুলো ওই ডাক্টের থ্রুতে এসে আমাদের ইন্টেস্টাইনে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের একটু এখানে মনোযোগ দিতে হবে। আমাদের উইরসাং ডাক্ট মানে লোবিউলে এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, এটা হচ্ছে আমাদের এখানে এক্সোক্রাইন পোর্শন, লোবিউল হচ্ছে এক্সোক্রাইন, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা। বাংলাও বলে দেই, এটা অন্তঃক্ষরা, এন্ডো মানে অন্ত ভিতরে, আর এক্সো মানে বাইরে, মানে বহিঃক্ষরা। আচ্ছা, তো এক্সোক্রাইন পোর্শনে কি কি এনজাইম আছে আমাদের প্যানক্রিয়াটিক সিস্টেমে? এখানে আছে হচ্ছে আমাদের ট্রিপসিন এনজাইম, ট্রিপসিন। তারপর আছে আমাদের কাইমোট্রিপসিন। এনজাইমগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, যেগুলো আমি লিখে দিব অবশ্যই মনে রাখতে হবে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আমাদের স্টোমাকে ছিল পেপসিন, প্রোটিন ডাইজেস্ট করার জন্য। আমাদের প্যানক্রিয়াস থেকে আসবে ট্রিপসিন, হ্যাঁ, প্যানক্রিয়াস থেকে আসবে ট্রিপসিন, সেটা প্রোটিন ডাইজেস্ট করবে। কাইমোট্রিপসিনও প্রোটিন ডাইজেস্ট করবে। বুঝতেছে কিনা সবাই? ট্রিপসিন, কাইমোট্রিপসিন দুইটা পাইছি। এর পাশাপাশি এখানে আছে হচ্ছে এটা প্রোটিন ডাইজেস্ট করবে। তারপরে আমি একটু দেখি বইয়ের সাথে একটু মিল রেখে পড়াই, তাহলে তোমরা আবার ধরতে পারবে না। তারপরে এখানে আছে হচ্ছে কোলাজিনেজ, কোলাজিনেজ। তারপরে আছে হচ্ছে ইলাস্টেজ, হ্যাঁ, তারপরে অ্যামাইলেজ, তারপরে লাইপেজ, সবই কিন্তু আছে। হ্যাঁ, দেখো এগুলো কিন্তু এখানে আছে, অ্যামাইলেজ, লাইপেজ, আর কিছু, আচ্ছা, কোলেস্টেরল এস্টারেজ আছে, সিই, কোলেস্টেরল এস্টারেজ। এই এনজাইমগুলোর নাম কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমে কঠিন লাগতেছে, অনেক পড়তে পড়তে দেখবা ইজি হয়ে যাবে। ট্রিপসিন প্রোটিন ডাইজেস্ট করে, এই প্রথম চারটা প্রোটিন ডাইজেস্ট করে। আমরা যে কোলাজেন জাতীয় বিভিন্ন রকম ফুড কনজিউম করি, বিশেষত স্কিনে, আমরা যদি কোনো একটা অ্যানিমেলের স্কিন কনজিউম করি, সেই স্কিনটা কিন্তু ডাইজেস্ট হবে আমাদের ইন্টেস্টাইনে, বিকজ স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে। কোলাজেন একটা প্রোটিন, এই প্রোটিনটি স্কিনে থাকে। তো এই যে স্কিন ডাইজেস্ট হবে আমাদের কোথায়? ইন্টেস্টাইনে। ইলাস্টেজ, আমাদের বডি যে ইলাস্টিক পোর্শন গুলো আছে, যেমন আমাদের নোজ, আমাদের এয়ার, তো এরকম তো অন্যান্য প্রাণীরও আছে, নোজ আছে, এয়ার আছে। এগুলো যখন আমরা খাই বা বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্টেও কিন্তু ইলাস্টিক পোর্শন থাকে। এই ইলাস্টিক সাবস্টেন্স গুলোতে ইলাস্টিন নামে একটা প্রোটিন পাওয়া যায়। এই ইলাস্টিন প্রোটিনটাকে ডাইজেস্ট করে কিন্তু ইলাস্টেজ এনজাইম, এবং এটাও কিন্তু আমরা ইন্টেস্টাইনে পাবো।
প্যানক্রিয়াস থেকে সিক্রেট হবে, ইন্টেস্টাইনে গিয়ে কাজ করবে। তাহলে দেখো গত ক্লাসে যেমন পড়ছি, যদি জেলাটিন কেউ খাও, মনে করো একটু শখ হইলো জেলাটিন খাইলা, এই জেলাটিনের ঘটনা ঘটবে কোথায়? স্টোমাকে। এখন তোমার শখ হইলে তুমি মুরগির চামড়া খাবা, তো মুরগির চামড়া খাও, চিকেন এর স্কিন খাচ্ছ, খাও, সেই চিকেনের স্কিন কোথায় গিয়ে ডাইজেস্ট হবে? এটা গিয়ে ডাইজেস্ট হবে আমাদের ইন্টেস্টাইনে। কার সাহায্যে? প্যানক্রিয়াসের সাহায্যে। তুমি ইলাস্টিন খাও, মানে একটা জয়েন্টের যে কি থাকে খাইলা, হ্যাঁ জয়েন্টের এগুলো খায় না, হাড্ডি, সেটা গিয়ে কোথায় ডাইজেস্ট হবে? ইন্টেস্টাইনে। এখানে অ্যামাইলেজও আছে, আবার দেখো লাইপেজও আছে। তো আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু এরা ডাইজেস্ট করবে হচ্ছে প্রোটিন, এরা ডাইজেস্ট করবে হচ্ছে কার্বোহাইড্রেট, এরা ডাইজেস্ট করবে হচ্ছে ফ্যাট। অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে কিন্তু প্রোটিনও ডাইজেস্ট হয়, কার্বোহাইড্রেটও ডাইজেস্ট হয়, ফ্যাটও ডাইজেস্ট হয়, সবকিছুই কিন্তু এখানে ডাইজেস্ট হয়। ওকে, এই হচ্ছে, তাহলে খেয়াল করো এগুলোর কেন দরকার হলো, এই যে এক্সোক্রাইন পোর্শনটা কেন দরকার হলো? হ্যাঁ, কেন দরকার হলো এখানে? কারণ হচ্ছে আমাদের যে বাইল ছিল, সেই বাইল শুধুমাত্র এখানে এই বাইল সল্টটা দিছে, সেই বাইল সল্ট তেল এবং জলকে মিশাই দিছে। তো তেল আর জলকে তো মিশাইলে হবে না, আমার তো তেলকে ভেঙে ভেঙে আবার ডাইজেস্ট করতে হবে। তো সেই ডাইজেশনে হেল্প করে কিন্তু আবার কি আমাদের এক্সোক্রাইন পোর্শনের যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো। বুঝতে পারছি কিনা? এই জন্য আমার লিভার এবং গলব্লাডারকেও দরকার, আবার প্যানক্রিয়াসকেও দরকার। ওকে, প্যানক্রিয়াস থেকে কিন্তু এনজাইমগুলো আসবে। আর বাইল জুসটা আসবে কোন জায়গা থেকে? বাইল জুসটা আসবে আমাদের বাইল থেকে, মানে সিস্টিক ডাক্টের মাধ্যমে। এবার আমরা একটু এন্ডোক্রাইন পোর্শনে যাই। এন্ডোক্রাইন পোর্শনে গেলে আমরা বেশ কিছু রকমের সেল পাবো। প্রথমে পাওয়া যায় হচ্ছে আলফা সেল, আলফা সেল। তারপরে পাওয়া যায় হচ্ছে বিটা সেল, তারপরে পাওয়া যায় ডেল্টা সেল, তারপরে বলা হয় গামা সেল। তাহলে আমরা দেখতে পারতেছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এন্ডোক্রাইন পোর্শনে ডিফারেন্ট টাইপসের সেল থাকে। এর মধ্যে মেনশন অর্দি হচ্ছে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল আর গামা সেল। আমাদের দেখতে হবে এই সেলগুলা কিন্তু উইদাউট ডাক্ট কাজ করে, অর্থাৎ এদের সিক্রেশনের জন্য কোনো ডাক্টের দরকার হয় না। আনলাইক আমাদের এক্সোক্রাইন পার্ট থেকে কিন্তু ডাক্টের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি লোবিউল হয়ে উইরসাং ডাক্টের থ্রুতে ওর যে এনজাইমগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টেস্টাইনে চলে আসতো। বাট এন্ডোক্রাইন পোর্শনে ডাক্ট থাকবে না, ডিরেক্ট রিলিজ হবে ব্লাড ভেসেলে। আচ্ছা, এখন কোন সেল থেকে কি রিলিজ হয় আমাদের সেটা জানতে হবে। এই যে আলফা সেল আছে, আলফা সেল থেকে যে হরমোনটা আসে তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি নাম হরমোনের? হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন। বিটা সেল থেকে হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বিটা সেল থেকে আসে হচ্ছে ইনসুলিন। তবে বিটা সেল থেকে ইনসুলিন ছাড়াও আরো দুটো জিনিস বের হয়। তার মধ্যে একটা হচ্ছে পলিপেপটাইড সি, আরেকটা হচ্ছে অ্যামাইলিন। তাহলে আলফা সেল থেকে আসে গ্লুকাগন, বিটা সেল থেকে আসে ইনসুলিন, পলিপেপটাইড সি এবং অ্যামাইলিন। ডেল্টা সেল থেকে আসে সোমাটোস্ট্যাটিন, আর গামা সেল বা পিপি সেলও বলা হয় এটাকে, এখান থেকে আসে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, পলিপেপটাইড সি, অ্যামাইলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, আর গামা সেল থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এগুলো কিন্তু পরীক্ষার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি একটু কথা এখানে ভাঙতে চাই যে এই বিটা সেল থেকে ভাইয়া বইয়ে তো লেখা শুধু ইনসুলিন, আপনি এতগুলা বললেন কেন? ঘটনা হচ্ছে বইয়ে এই সবগুলা জিনিসের নাম আছে। ইনসুলিন যেটা আছে, ইনসুলিনের কিন্তু একটা প্রিমিটিভ স্টেজ থাকে, প্রিমিটিভ স্টেজ থেকে আস্তে আস্তে ইনসুলিন তৈরি হয়। তো প্রথমে ইনসুলিনের চেইন থাকে তিনটা, ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড চেইন বা পলিপেপটাইড চেইন তিনটা থাকে, এ বি সি। কয়টা চেইন থাকে? তিনটা, এ চেইন, বি চেইন, সি চেইন। এটা হচ্ছে প্রিকারসর, ইনসুলিনের প্রিকারসর। তারপরে যখন ইনসুলিন তৈরি হবে তখন এই এ চেইন আর বি চেইন একটা ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, হ্যাঁ ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন। এটাকেই বলা হয় ইনসুলিন। আর এই পলিপেপটাইড সি এটা আলাদা হয়ে যায়, এটা কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো।
এই জিনিসটা থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা পলিপেপটাইড সি আর একটা হচ্ছে ইনসুলিন। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে পলিপেপটাইড সি আর একটা হচ্ছে ইনসুলিন। তাহলে দেখো ইনসুলিনের যে প্রিকারসর উপাদানটা আছে সেখানে কিন্তু তিনটা চেইন থাকে, এ চেইন, বি চেইন, সি চেইন। এ চেইন এবং বি চেইন ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয় এবং ইনসুলিন ফর্ম করে, আর পলিপেপটাইড সি আলাদা হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো। তিন ভাই মেলায় গেছিল, এক ভাই হারায় গেছে, অনেকদিন পরে আবার তার সাথে দেখা হয়েছে। আগে বাংলা সিনেমা এরকম হতে দেখা যেত। এই বাংলা সিনেমার এই ঘটনাটা কিন্তু আমরা বিটা সেলেও দেখতে পাই। আরেকটা হচ্ছে অ্যামাইলিন পাশাপাশি থাকে। তো এই ইতিহাসটা একটু আমাদের জেনে থাকা ভালো। তো এমসিকিউ এর জন্য এই পোর্শনটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যে প্রায়শই আসে যে ইনসুলিন কোন সেল থেকে খরিত হয়, বিটা সেল। তো এখানে আমাদের এই কাজগুলো যদি আমরা একটু দেখি, ইনসুলিনের আগে প্রথমে আছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দেওয়া, ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়ানো, এটা হচ্ছে গ্লুকাগনের কাজ। ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমানো। ইনসুলিন গ্লুকোজকে সাপ্রেস করে, মানে কমিয়ে দেয়, আর গ্লুকাগন গ্লুকোজকে বাড়িয়ে দেয়। আর এই সোমাটোস্ট্যাটিন যে আছে এর কাজ হচ্ছে জাস্ট বাধা দেওয়া। এই সোমাটোস্ট্যাটিন গ্লুকাগন এবং ইনসুলিন দুইজনকেই কাজ করতে বাধা দেয়, হ্যাঁ, তাদেরকে কন্ট্রোল করে, তাদের কার্যক্রমে বাধার সৃষ্টি করে। ওকে, তাহলে গ্লুকাগন করে কি? গ্লুকাগন ইনসুলিন বাড়িয়ে দেয় ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়ায় গ্লুকাগন, আর ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন কমায় ইনসুলিন। যদি কারো ইনসুলিনের অভাব দেখা দেয় সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, ইনসুলিনের অভাবে বা ইনসুলিন ঠিক মতো কাজ না করলে, হ্যাঁ, ইনসুলিন ডেফিসিয়েন্সি, সেটা অ্যাবসোলুট অথবা রিলেটিভ হতে পারে। মানে অ্যাবসোলুট বলতে বোঝাচ্ছি ইনসুলিন ঠিক মতো প্রডিউস হয় না, আর রিলেটিভ বলতে বোঝাচ্ছি ইনসুলিন ঠিক মতো প্রডিউস হয় বাট সেটা ঠিক মতো ফাংশন করতে পারে না। হাউএভার any types of insulin deficiency will cause diabetes mellitus, এবং ডায়াবেটিস মেলাইটাসে কি হবে? আমাদের ব্লাডে যে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু অনেক বেশি থাকবে, স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, এটাকে বলা হয় হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আমরা বুঝতে পারছি কিনা? তো যদিও এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা আমি একটু পরে আবার এটা একটু আলোচনা করব, যদিও আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা প্যানক্রিয়াসের পার্ট, বাট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু প্যানক্রিয়েটিক জুস ফর্মেশন করে না। প্যানক্রিয়েটিক জুস ফর্মেশন হয় লোবিউল থেকে। লোবিউলের যে সেলগুলো আছে সেই সেলগুলাই এনজাইম উৎপাদন করে, এনজাইম প্রডিউস করে, বাইকার্বনেট প্রডিউস করে, ওয়াটার প্রডিউস করে, এবং সেগুলো মিলেমিশে হয় আমাদের প্যানক্রিয়েটিক জুস। এই এক্সোক্রাইন পার্ট থেকে কিন্তু প্যানক্রিয়েটিক জুস ফর্মেশন হয়। তবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেই হরমোনগুলো তৈরি করে সেই হরমোনগুলো কিন্তু আমাদের প্যানক্রিয়েটিক জুসে অ্যাবসেন্ট থাকে। সেই হরমোনগুলো চলে যায় ডিরেক্ট ব্লাড স্ট্রিমে এবং পুরো বডিতে ছড়িয়ে পড়ে। তো এই জিনিসগুলো এখানে আমরা বুঝতে পারছি কিনা, এগুলো হচ্ছে মূলত এই অধ্যায়ের মানে এই টপিকটার পড়ালেখা আর কি, যে বাইল কি করে। এটা হচ্ছে বাইল জুস, তিনটা সেগমেন্টে পড়ে, একটা হচ্ছে বাইল জুস, প্যানক্রিয়েটিক জুস, আর এখানে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে, বা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আসলে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা তাহলে এই যে ইন্টেস্টাইনের কথা যে বলতেছি, ইন্টেস্টাইনের আমরা ঘটনা নিয়ে পরে আরো আলোচনা করবো, আমাদের আলাদা লেকচার আছে। ইন্টেস্টাইনে তাহলে কে কে আসতেছে? ইন্টেস্টাইনে এক নম্বরে আসতেছে বাইল। ইন্টেস্টাইনের ডাইজেশন এবং অ্যাবজর্পশনে প্রথমত কাজ করে বাইল। কে কাজ করতেছে? বাইল। বাইলের পর প্যানক্রিয়েটিক জুস, প্যানক্রিয়াস থেকে আসে। পাশাপাশি ইন্টেস্টাইনের নিজস্ব একটা জুস আছে যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল জুস বা সাক্কাস এন্টেরিকাস। তাহলে তিনটা কম্পোনেন্ট থাকে আমাদের ইন্টেস্টাইনে ডাইজেশনের জন্য, একটা হচ্ছে বাইল জুস, প্যানক্রিয়েটিক জুস, আর সাক্কাস এন্টেরিকাস। আমাদের বাইল কোথা থেকে আসতেছে? বাইল আসতেছে লিভার থেকে। আমাদের প্যানক্রিয়েটিক জুস আসতেছে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শন অর্থাৎ লোবিউল গুলো থেকে ভায়া উইটসাং ডাক্ট। যেহেতু এটা তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড তাই ডাক্ট এখানে ইউজ হবে। আর এটা হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। সাক্কাস এন্টেরিকাস জিনিসটা কি? আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যে সেলগুলো আছে, ইন্টেস্টাইনের যে সেলগুলো আসে সেই সেলগুলো থেকেও বিভিন্ন রকম কিন্তু এলিমেন্ট সিক্রেট হয়, বিভিন্ন এনজাইম সিক্রেশন হয়, ওয়াটার সিক্রেশন হয়, এদেরকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস।
আমরা সেকেন্ড লেকচারে বলছিলাম ক্রিপস অফ লিভার কুনের কথা, ব্রুনার্স গ্ল্যান্ডের কথা। এই যে ক্রিপস অফ লিভার কুন, ব্রুনার্স গ্ল্যান্ড, এইরকম বেশ কিছু সেল থেকে, এরকম বেশ কিছু মানে লবিউল কি বলবো সেলুলার ক্লাস্টার থেকে, সেল ক্লাস্টার থেকে কিন্তু সাক্কাস এন্টেরিকাসটা সিক্রেট হয়, এবং ওটাও কিন্তু ইন্টেস্টাইনের ডাইজেশন হওয়াতে ফ্যাসিলিটেট করে, ওটাকে হেল্প করে, সাপোর্ট করে। বুঝতে পারছি কিনা ভাই ব্যাপারটা? এই তিনজন মিলেমিশে দেখো, বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস, সাক্কাস এন্টেরিকাস, সবাই মিলেমিশে ইন্টেস্টাইনের ভিতরে কাজ করে। স্টোমাকের ভিতরে কাজ করে কে? গ্যাস্ট্রিক জুস। আর আমাদের ওরাল ক্যাভিটিতে কাজ করে সালাইভা। তাহলে আমাদের জিআইটিতে টোটাল 5 রকমের জুস পাওয়া যায়। প্রথমে সালাইভা, গ্যাস্ট্রিক জুস, বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস, সাক্কাস এন্টেরিকাস। সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ, সবাই ক্লিয়ার? আচ্ছা, তো আমি একটু এই জায়গাটা একটু মুছি, এখানে একটু কথা বলার আছে। আমার মনে হয় তোমরা অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটেছে কিনা আমি জানি না, বা ধৈর্যচ্যুতি ভাইয়া ঘটা উচিত না। এই কথাগুলো আমি হয়তো ক্লাসটা প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমি চাইলে এই ক্লাসটা 20-25 মিনিটে নিতে পারতাম, 25 মিনিটে নেওয়া যেত। হ্যাঁ, এই সব কিছুই বলতে পারতাম, দ্রুত বলতাম, অ্যানালজি না দিয়ে বলতাম, সেক্ষেত্রে তোমরা হয়তো বুঝতা, বাট সেটা তোমাদের মেমোরিতে লং লাস্ট করতো না, বেশি দিন থাকতো না। যখন আমি একটু 10টা মিনিট সময় বেশি নিয়ে পড়াচ্ছি তোমাদের হয়তো 10টা মিনিট সময় বেশি স্পেন্ড হচ্ছে, বাট তুমি যে পড়াটা বুঝতেছো সেটা তোমার মাথায় অনেক লং লাস্টিং হবে, অনেক দিন টিকবে। তো আমি আরেকটা কথা একটু বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ব্যাপারে। ডায়াবেটিস মেলাইটাস জিনিসটা কি? ডায়াবেটিস মেলাইটাসে যেটা হয়, গ্লুকোজটা বেড়ে যায়। কোথায় বেড়ে যায়? ব্লাডে। ব্লাড গ্লুকোজটা বেড়ে যায়। এই তো ডায়াবেটিস মেলাইটাস, তাই না? ব্লাড গ্লুকোজ বাড়ে। ঘটনা হচ্ছে ব্লাডে গ্লুকোজ বেশি আছে, এতে তো আমার খুশি হওয়ার কথা। আরে আমার রক্তে গ্লুকোজ ভরা, আপনার কত 6, আমার হচ্ছে 15 মিলিমোল পার লিটার। হ্যাঁ, আমি তো আপনার চেয়ে ধনী, রিচ, আমার রক্তের মধ্যে গ্লুকোজ বেশি আছে। এটা তো গর্বের সাথে বলার কথা, কিন্তু এটা শুনলে আমরা ভয় পেয়ে যাই কেন? যে রক্তে গ্লুকোজ থাকলে, বেশি থাকলে সমস্যাটা কি আসলে? এখানে দেখো, আমরা জানি আমরা যে ফুডগুলো কনজিউম করি, সেই ফুডগুলো কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে আমাদের সেলে গিয়ে রিচ করে। এই যে বেসিকগুলো আমি তোমাদের কিন্তু শুরুর দিকেই পড়ায় আসছি। ব্লাড স্ট্রিমের মাধ্যমে কোথায় গিয়ে এন্টার করে? সেলে এন্টার করে। এই গ্লুকোজটাও কিন্তু একই কথা, ব্লাড স্ট্রিমের মাধ্যমে গিয়ে সেলে এন্টার করে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, মনে করো তুমি এই যে আমাদের এখানে ধানমন্ডি নিউ মার্কেটের রাস্তা, নিউ মার্কেটের যে রাস্তা আছে, নীলক্ষেত টু নিউ মার্কেট সায়েন্স ল্যাব, এই রাস্তা, তুমি যদি এখানে রবিবার বা সোমবারে, হ্যাঁ, যদি তুমি দুপুর 1টা-2টার দিকে আসো, দেখবে এখানে হাঁটতেই পারতেছো না, এত বেশি জ্যাম। মানে রাস্তা দিয়ে মানুষ ভর্তি, না সরি, মানুষ দিয়ে রাস্তা ভর্তি, মানে হাঁটাই যাচ্ছে না রাস্তায়, মানুষ আর মানুষ গিজ গিজ করতেছে। রাস্তাঘাটে মানুষ বেশি, তার মানে মানুষের বাসা বাড়িতে মানুষের পরিমাণ কি? কম। দেখো, আমরা সবাই যদি বাসা থেকে রাস্তায় চলে যাই, তাহলে বুঝতে হবে যে বাসায় মানুষ নাই, সব মানুষ রাস্তায়। আবার এই যে এখন আমি ক্লাস রেকর্ড করতেছি, এখন বাজে রাত্রে 3টা 40। এখন যদি তুমি নিউ মার্কেটের রাস্তায় যাও, একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা। তাহলে মানে কি? তার মানে এখন সব মানুষ তাদের বাসায় অবস্থান করতেছে, রাস্তাঘাটগুলো সেই কারণে ফাঁকা। আবার যখন দুপুর হবে, তখন দেখা যাবে যে রাস্তাঘাট মানুষ দিয়ে ভরা। রাস্তাঘাটে মানুষ বেশি, তার মানে বুঝতে হবে বাসা বাড়িতে মানুষ কম আছে। একই ঘটনা এইখানে। এই ব্লাড ভেসেলকে আমরা এখানে বাসার সাথে তুলনা করতে পারি, আর এই সেলগুলাকে আমরা কম্পেয়ার করতে পারি আমাদের বাসা বাড়ির সাথে। ব্লাড ভেসেলে যদি গ্লুকোজ বেশি থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে সেলের ভিতরে গ্লুকোজের পরিমাণটা কমে গেছে। আর যদি ব্লাডে গ্লুকোজ কম থাকে একটা স্বাভাবিক মানুষের, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, গ্লুকোজটা হয়তো আমাদের সেলের ভিতর বেশি আছে। তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, যার ব্লাডে গ্লুকোজ বেশি, মানে যার ডায়াবেটিস, মনে করো আমরা গ্লুকোজ মেপে পেলাম হচ্ছে 15-16, হ্যাঁ, তাহলে বুঝতে হবে তার সেলের মধ্যে গ্লুকোজ কম আছে। সেলে গ্লুকোজ কম থাকলে অসুবিধা কি? আমরা জানি গ্লুকোজ থেকে এনার্জি প্রোডাকশন হয়। তো যেহেতু তার সেলের মধ্যে গ্লুকোজ কম, তাহলে তার সেলে এনার্জি প্রোডাকশন কম হবে। এনার্জি প্রোডাকশন কম হলে সে দুর্বল হয়ে যাবে, তার পানির থার্স্টিনেস থাকবে, হাংরি থাকবে সে, এবং সে হচ্ছে তার ইনফেকশন হবে খুব সহজেই। কারণ সেল যদি ঠিকমতো খাবার না পায়, ফুড না পায়, সেল ঠিকমতো কাজ করতে পারবে না, যার ফলে ডিফারেন্ট টাইপসের প্রবলেম দেখা যাবে। ইনফেকশনও হবে তার বডিতে, আলসার দেখা যেতে পারে। আর এই যে ক্ষুধা লাগা, তৃষ্ণা, এগুলো তো শুকিয়ে যাওয়া, এগুলো তো হবেই। তাহলে দেখো, ব্লাডে গ্লুকোজ বেশি মানে একটা লোক ঠিকঠাক মতো খায়, তারপরেও তার ব্লাডে গ্লুকোজ বেশি, তাহলে বুঝতে হবে যে
তার সেলের মধ্যে গ্লুকোজ কম এবং সে ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত। একটা লোক ঠিকঠাক মতো খায়, তারপরও তার ব্লাডে গ্লুকোজ কম 5, 6, 7, তার মানে বুঝতে হবে সে যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো রক্তের মাধ্যমে সেলের ভিতরে ঢুকে যায়। সেলের ভিতরে ঢুকাতে ব্লাডের মধ্যে গ্লুকোজ কম থাকে, বাট যে জায়গায় গ্লুকোজ থাকার কথা সেলের ভিতর সেখানে ঠিকই গ্লুকোজ থাকে এবং সে ঠিক মতো চলতে পারে, তার ডায়াবেটিস মেলাইটাস থাকে না। তো এই ইনসুলিনটা কেন এত ইম্পর্টেন্ট? বিকজ এই ইনসুলিনটা যে কাজটা করে, এই যে ব্লাড থেকে গ্লুকোজটাকে সেলের ভিতরে নিয়ে আসা, এই কাজটাই করে হচ্ছে ইনসুলিন। এই জন্য ইনসুলিন এত নাম করা। ইনসুলিন যে কাজটা করে, ব্লাডের মধ্যে যে গ্লুকোজ গুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে টেনে এনে সেলের ভিতর রেখে দেয়, আর আমাদের শরীরের বাকি হরমোন গুলো উল্টা কাজটা করে। শুধু গ্লুকাগন না, আমাদের শরীরের বেশিরভাগ হরমোনই চায় যে গ্লুকোজ যাতে সেল থেকে বেরিয়ে আসে, মানে গ্লুকোজ সেলের ভিতরে ঢুকতে না পারে। গ্লুকোজ সেলের ভিতর না ঢুকলে ব্লাডে গ্লুকোজ বেশি থাকে। শুধু গ্লুকাগন না, অন্য অনেক হরমোনই চায়, যেমন থাইরয়েড হরমোনও চায় যে আমাদের ব্লাডে গ্লুকোজটা বেশি থাকুক। বাট ইনসুলিনই আমার বডিতে একমাত্র হরমোন যেটা সেলে ইনসুলিন আপটেক করে, অর্থাৎ সেলে গ্লুকোজ আপটেক করে, অর্থাৎ গ্লুকোজটাকে ব্লাড থেকে সেলের ভিতর ঢুকায় দেয়। যার ফলে যেখানে গ্লুকোজ থাকার কথা সেলের ভিতর, সেখানে সুন্দর মতো গ্লুকোজ থাকতেছে, বাট ব্লাডের মধ্যে গ্লুকোজটা পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে এখানকার একটু পড়া। এটা আমাদের কিন্তু চ্যাপ্টার 8-এ ছিল। চ্যাপ্টার 8টা শর্ট সিলেবাসে নেই, বাট তারপর পড়ায় দিলাম, ইন্টারেস্টিং জিনিস যেহেতু। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা আজকে অনেক কিছু পড়লাম, প্রায় 45 মিনিটের মতো ক্লাস। হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম এই অধ্যায়ের, আমি বলবো যেহেতু পড়ানো শেষ, এই অধ্যায়ের এটাই ছিল সবচেয়ে জটিল টপিক। তো থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করার ব্যাপারটা কনসিডার করে দেখো, আর তোমার ফ্রেন্ডের সাথে একটু আমাদের চ্যানেলটা শেয়ার করলে খুব খুশি হব। ধন্যবাদ সবাইকে আবারও।